নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো অনিক দত্তর যত কাণ্ড কলকাতাতেই নিয়ে। এই ছবিটা যারা ট্রেলার বা টিজার দেখেছেন, আমার মতো হয়তো অনেকেই বুঝতে পারেননি যে এটা এক্স্যাক্টলি কি নিয়ে হবে ফিল্মটা। দেখে বোঝা যাচ্ছিল যে এটা ফেলুদার ওপর বেস করা একটা ফিল্ম, বাট ফেলুদার রেফারেন্সটা কিভাবে ইউজ করা হবে সেটা হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না ট্রেলার বা টিজার দেখে। ইনফ্যাক্ট টাইটেলটাও একটা প্লে অন দ্য অরিজিনাল ওয়ার্ক বাই সত্যজিৎ রে, যত কাণ্ড কাঠমান্ডুতে, এবং পোস্টারে এটাও লেখা আছে সাবাস তোপসে। তো আপনাদের জন্য ছোট করে আমি গল্পটা বলে দিই। এই ছবিটা সাবা বলে একটি মেয়েকে নিয়ে। সে বাংলাদেশি এবং সে পাবনা জেলা থেকে কলকাতায় এসে, কলকাতার সাথে অনেক বছর আগে, ধরে নিন 70 বা 60-এর দশকে, তার বাবা মার একটা সম্পর্ক ছিল, কিন্তু তার বাবা মার সাথে কিছু অঘটন ঘটে এবং এত বছর পর সে নিজের উৎস সন্ধানে কলকাতায় আসে এবং এখানে এসে নানান ইনভেস্টিগেশন করার সময় তার আলাপ হয় আবির চ্যাটার্জির সাথে, মানে এই গল্পের তোপসে, এবং কিভাবে তারা ইনভেস্টিগেশন করে, কিভাবে তারা সলিউশন বার করে, কয়েকটা ধাঁধা রয়েছে। এটা নিয়ে হচ্ছে মূল গল্প। ছবিটা দেখলে যদি আপনাকে কেউ বলে না দেয় যে এটা সত্যজিৎ রায়ের কোনো কাজ কিনা, আপনি বুঝতে পারবেন না, কারণ রিডলটাকে ফর্মুলেট খুব ভালোভাবে করা হয়েছে এবং সেটাকে স্টোরিতে এবং স্ক্রিন প্লেতে ইন্টিগ্রেট খুব ভালোভাবে করা হয়েছে। কিন্তু এই ছবির প্রবলেম সেটা নয়। অনিক দত্তকে আমরা মেইনলি চিনি ভূতের ভবিষ্যতের জন্য, যেটা ওই টাইমের একটা কালজয়ী হরর কমেডি ছিল, যদি ওটাকে আমি হরর কমেডি হিসেবে মনে করি না। ইটস কাইন্ড অফ আ প্যারানর্মাল কমেডি, বিকজ ওর মধ্যে হরর এলিমেন্ট তো আদৌ নেই। কিন্তু হ্যাঁ, ওই সিনেমাটা যথেষ্ট জনপ্রিয় এবং ওই সিনেমার জন্য অনিক দত্তর কিন্তু একটা ফ্যান বেসও আছে। এই সিনেমাটা করাটা অনিক দত্তর জন্য আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। সেটার কারণ হচ্ছে এই জনারটা না কমপ্লিটলি ওভার ইউজড হয়ে গেছে। এই ফিল্মটা যদি আজ থেকে 20 বছর আগে বেরোতো তাহলে হয়তো এটা বেটার অ্যাপ্রিসিয়েটেড হতো। আপনি গুনে বলুন তো কটা ফেলুদা বা এরকম ধরনের সিনেমা আপনি বিগত 5 বছরে দেখেছেন বা শুনেছেন, গুনে শেষ করতে পারবেন না। আমি এই গত 1 বছরে এরকম 4 থেকে 5খানা সিনেমা কভার করেছি, যেরকম ম্যাডাম সেনগুপ্ত, রবীন্দ্র কাব্য রহস্য, সরলাক্ষ হোমস, যেখানে এই ধাঁধা বা এইরকম ধরনের কনসেপ্ট দিয়ে ফিল্ম, একটা ডিটেকটিভ ফিল্ম দাঁড় করানো হয়েছে। কিন্তু হ্যাঁ, ওই ফিল্মগুলো যদি দেখেন আর এই ফিল্মটা যদি দেখেন, একটাই জিনিস বুঝতে পারবেন, শিক্ষা। অনিক দত্ত একজন শিক্ষিত রাইটার এবং ডিরেক্টর, সেটা ওনার কাজ দেখলে বোঝা যায়। সায়ন্তন ঘোষালের সাথে এই কাজগুলো কম্পেয়ার করা যায় না। ডিরেক্টর একটা লিনিয়ার ট্রেন অফ থট মেনটেন করেছেন, স্ক্রিন প্লে যথেষ্ট টাইট ওনার অনুযায়ী উনি রেখেছেন এবং প্রথম থেকে শেষ অবধি একটাই বক্তব্য পেশ করেছেন। ছবি মাঝখানে এদিক ওদিক যায় না, আননেসেসারি কোনো ব্যাক স্টোরি নেই, কোনো ফ্ল্যাশব্যাক নেই, কোনো আননেসেসারি সাবপ্লট নেই। কিন্তু তাই বলে যে এই ফিল্মটা আমার ওভারঅল দারুণ লেগেছে এটাও কিন্তু আমি বলতে পারবো না, কারণ এই ছবির সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে ইট ব্রিংস নাথিং টু দ্য টেবল। এতে নতুনত্ব বলে কিচ্ছু নেই। এরকম ছবি আপনি অ্যাটলিস্ট 50খানা দেখেছেন, এবং আমি শুধু বাংলায় বলছি। পুজোর 4খানা মেগা রিলিজের মধ্যে আমাকে বলতেই হয় যে দেবী চৌধুরানী আর যত কাণ্ড কলকাতাতেই, এই দুটো বেটার ওয়ার্ক। কিন্তু অন ইটস ওন এই ফিল্মটা কিন্তু কোনোভাবেই আহামরি এমন কিছুই নয়। পারফরমেন্সের দিক দিয়ে যদি বলা যায়, তাহলে সাবার ক্যারেক্টারে যে মেয়েটি প্লে করেছেন, মানে বাংলাদেশি অ্যাক্ট্রেস, উনি একদম ন্যাচারাল ছিলেন এবং বাংলার অনেক অ্যাক্ট্রেসদের থেকে বেটার পারফর্ম করেছে। আমি একজন বাঙালি হয়ে বলবো আমি ওনাকে আরো কাজে দেখতে চাই, এবং যেন এরকম বাংলাদেশ এবং কলকাতার অ্যাসোসিয়েশন চলতেই থাকে। বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ। অনিক দত্তর ফ্রেমিং সেন্স, অবভিয়াসলি ওনার সিনেমাটোগ্রাফার ইনভলভ তার মধ্যে, ইজ মাচ বেটার দ্যান দ্য রেস্ট অফ দ্য ডিরেক্টরস। উনি যতটা পেরেছেন হোমওয়ার্ক করেছেন, লোকেশন রেকি করেছেন এবং শর্টগুলোকে যতটা পেরেছেন বিউটিফুলি ডেপিক্ট করার চেষ্টা করেছেন। তবে এই 4খানা সিনেমা দেখলাম, এর মধ্যে এত নানান রঙের পার্টির ইনভলভমেন্ট দেখে সত্যিই খুব খারাপ লাগে। মানে লাল পার্টিকেও দেখতে হবে আমার একটা গানের পার্টিতে, এই হয়ে গেল আজকালকার সিনেমা। ছবিতে একটা গান রয়েছে ছাদে, যে গানটা পারফর্ম করা হয় একটা ব্যান্ড সেট আপে, আমার মনে হয়েছে কমপ্লিটলি আননেসেসারি অ্যান্ড আউট অফ প্লেস, এবং সিনেমার রিদমটা হুট করে ব্রেক করে দেয়, বিকজ ওটার প্লেসমেন্টটা খুব অড। ওটা প্লেস করা হয়েছে একদম ইন্টারভেল ব্লকের পরে, এবং ইন্টারভেলে অলরেডি লোকে, বুঝতেই পারছেন আইনক্স মানে 15 মিনিটের 10-15 মিনিটের ব্রেক, আপনি অলরেডি জোন আউট হয়ে গেছেন এবং তারপরে আপনি ফিরছেন, দেন ওরকম একটা পেস ব্রেকিং সং। ছবিটা খুবই লাইট হার্টেড এবং ক্যাজুয়াল, এর মধ্যে সিরিয়াসনেস বেশি কিছু এক্সপেক্ট করবেন না। মানে এটা ডিটেকটিভ গল্প, মানে এটা কিন্তু থ্রিলার নয়। মানে যে লেভেল অফ রাশ, মিস্ট্রি, সাসপেন্স এগুলো আপনি ফেলুদা মানে সত্যজিৎ রায় ফেলুদার থেকে এক্সপেক্ট করেন বা প্রথম দিকের সন্দীপ রায়ের ফেলুদার থেকে এক্সপেক্ট করেছিলেন, সেরকম কিন্তু পাবেন না। ছবির মধ্যে একটা লাইট রোম্যান্টিক কমেডি ভাইব রয়েছে, কিছু কোয়ার্কি ওয়ান লাইনার্স রয়েছে যেগুলোকে ইন্টারজেক্ট করা হয়েছে কিছু ইম্পর্টেন্ট জায়গায়, যেটা
খুব একটা ওয়ার্ক করেনি, বাট হ্যাঁ অ্যাজ আ ক্যাজুয়াল পপকর্ন মাঞ্চার এই সিনেমাটা কিন্তু দেখাই যায়। যদি লজিক্যাল ফ্যালাসির কথা বলে তাহলে এই ছবিতে ক্যারেক্টারগুলো যেভাবে ক্লু পাচ্ছিল বা লিডস পাচ্ছিল সেগুলো কিন্তু খুবই ইজি, কাউকেই কোনো কিছুর জন্য খাটতে হচ্ছিল না, এভরিথিং ওয়াজ অ্যাভেলেবল, সবাই সব কথা বিশ্বাস করে নিচ্ছে। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার বাড়িতে একটা মেয়ে এলো 40 বছর একজন গায়েব হয়ে যাওয়ার পর, সে এসে বলল আমি আপনার অমুক দাদার অমুক মেয়ে। আপনি ভেরিফাই করবেন না? একবারে বিশ্বাস করে আপনি তাকে সব চিঠি সম্পত্তি সবকিছু দেখিয়ে দেবে? এটা আমার টোটালি আনবিলিভেবল লাগলো। এবং যাকে যা জিজ্ঞেস করা হচ্ছে, ধরুন আমি কার্সিয়ংয়ে গেলাম, আমি কালিম্পংয়ে গেলাম, আমি শিলিগুড়ি গেলাম, সেখানে 40 বছর আগে কোনো একজন কোনো কিছু দেখেছিল, সে সব কিছু গড় করে মুখস্থ বলে দিচ্ছে। ভাই একজনের আইডেন্টিক মেমোরি থাকতে পারে, সবার কি করে হতে পারে? বাই দ্য ওয়ে একটা স্পন্সরশিপের সেগমেন্ট আছে যেখানে ও ক্যালকাটাতে শুটিং করা হয়েছিল, ওই শুটিং সিনটা খুবই অদ্ভুত। আবির আর সাবা এরা দুজন খেতে গেল এবং সেখানে একটা ফোন এলো এবং ওরা খাবার অর্ডারটা না করে বেরিয়ে যাচ্ছে, ওরা বললো আমরা অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি। তো ও ক্যালকাটা আপনারা যদি দেখেন তাহলে আমরা কি এরকম করলে আপনারা এন্টারটেইন করবেন? তো 1960s যে শর্টগুলো নেওয়া হয়েছে সেখানে পিরিয়ড ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, খুবই এনক্লোজ একটা সিজিআই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যেটা আগেই বলেছিলাম আমি অনেকগুলো ভিডিওতেই যে আজকাল সিজিআই খুব ইজিলি ক্রিয়েট করে ফেলছেন সবাই। এটা না ভেবে যে বাজে সিজিআই কিন্তু দেখতে খুবই বাজে লাগে এবং ইট কমপ্লিটলি ব্রেকস দ্য মুড। বাট অ্যাজ আ সাউন্ড ইঞ্জিনিয়ার আমি একটা জিনিস পয়েন্ট আউট করতেই পারি যে এখানে একটা সিন রয়েছে ট্রেন কাজে শ্যুট করা, সেখানে একটা মাইক্রোফোন ইউজ করা হয়েছে সুপার 55 শিওরের, ওটা কিন্তু 1960s ম্যানুফ্যাকচার করাই হয়নি। সো অ্যাটেনশন টু ডিটেলে -1। যেটা আমি আগেই বললাম এই সিনেমাটা খুবই ক্যাজুয়াল অ্যান্ড লাইট, খুব সিরিয়াসলি এটাকে নেবেন না। এর মধ্যে বিশাল প্লট টুইস্ট, সাসপেন্স, মিস্ট্রি, থ্রিল, ফিয়ার এসব এক্সপেক্ট করবেন না। এটাকে ক্যাজুয়ালি অ্যাজ আ রোম্যান্টিক কমেডি বা রোম্যান্টিক ডিটেকটিভ শর্ট ফিল্ম, লেন্থ ওয়াইজ শর্ট নয় কোনোভাবেই, টেলিফিল্ম হিসেবে দেখতেই পারেন। হ্যাঁ আবির আর সাবার কেমিস্ট্রি খুবই ভালো ছিল, যদিও সেটা ম্যাক্সিমামই সাবার ক্রেডিট। আমি আগেই বলেছিলাম আবিরের অ্যাক্টিং ইজ ফ্ল্যাট, ওয়ান ডিমেনশনাল, ওর মধ্যে সেই অরাটাও নেই, না ফেলুদা হওয়ার না তোপসে হওয়ার। ব্যাকগ্রাউন্ড স্কোরটাকেও সে রিফারবিশ করে ইউজ করা হয়ে গেছে। সো ফর ইনোভেশন, ব্রিঙ্গিং সামথিং নিউ টু দ্য টেবল, ফর ক্রিয়েটিং আ ফেনোমেনাল পিস অফ ওয়ার্ক, আমি 0 দেব। বাট যদি এটাকে জাস্ট অ্যাজ আ ফিল্ম দেখেন এত কিছু না ভেবে, তাহলে আমি এটাকে 4.5 দেবো। ফ্যামিলি নিয়ে যান, এনজয় করুন, পুজোটা ভালো কাটবে। অ্যাটলিস্ট ওই তোতলাদা বাই লক্তব ওগুলোর থেকে বেটার। বাকি আর আমি ডিটেলে গেলাম না। এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন অন যত কাণ্ড কলকাতাতেই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।